শিকড়ের অঞ্চলের বাইরে চলে যায়, শিকড়ের অঞ্চলের বিভিন্ন বাইরে চলে যেতে পারে। বৃষ্টি বা সেচের পানির সাথে এই সার সহজেই ক্ষেত হতে বের হয়ে যেতে পারে। তাহলে বৃষ্টি যদি হয় বা পানি যদি বেশি জমে যায়, তাহলে এই ইউরিয়া সারটা আইলের পাশ দিয়ে ওপর দিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটতে যেতে পারে। এই সার ব্যবহারে অপচয় এবং খরচ বেশি। এই সার যদি আমরা ব্যবহার করি তাহলে অনেক অপচয় হয় এবং এই সার ব্যবহার করলে আমাদের খরচ বেশি হয়। এখন আমরা আলোচনা করছি গুটি ইউরিয়া সারের সুবিধা। গুটি ইউরিয়া সারের ব্যবহার এবং সুবিধা কি, ব্যবহার তো করবো, এই ব্যবহারের সুবিধা কি কি পাবো সে সম্পর্কে আমরা জানি। গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়। গুটি ইউরিয়া সারটা একটা মৌসুমে একবার ব্যবহার করতে হয়, আর অন্যান্যগুলা কিস্তিতে ব্যবহার করতে হয়। 2 নম্বর হচ্ছে গুটি ইউরিয়া সারের 20 থেকে 30 ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়। 3 নম্বর হচ্ছে গুটি ইউরিয়া সার ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে, আস্তে আস্তে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে থাকে। গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন 15 থেকে 20 ভাগ বৃদ্ধি পায়। গুটি ইউরিয়া সার ব্যবহার করলে ফলন 15 থেকে 20 ভাগ বৃদ্ধি পেয়ে থাকে। গুটি ইউরিয়া সারের অসুবিধা, প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক থাকলেও একটা মন্দ দিক অবশ্যই থাকে। তাই গুটি ইউরিয়া সার বেশিরভাগ ক্ষেত্রে ভালো হলে এর কিছু অসুবিধাও রয়েছে, যেমন গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে, চাহিদা অনুযায়ী গুটির আকার পাওয়া দুষ্কর, শুকনো মাটিতে এটা প্রয়োগ করা যায় না, পানিতে প্রয়োগ করতে হয়, সার প্রয়োগ করতে সময় ও শ্রম অনেক বেশি লাগে। তাই গুটি ইউরিয়া সার অনেক অসুবিধা। ধান চাষে গুটি ইউরিয়া সারের পদ্ধতি। ধান চাষ করলে আমাদের গুটি ইউরিয়া সারের পদ্ধতি। ধান চাষে গুটি ইউরিয়া সারের পদ্ধতি অর্থাৎ নিয়ম। আমরা ধান চাষ করার সময় গুটি ইউরিয়া সারে কি কি পদ্ধতি অবলম্বন করব সে সম্পর্কে এখন আমরা জানব। গুটি ইউরিয়া সার ব্যবহারের 5 থেকে 7 দিন পূর্বে 20x20 সেন্টিমিটার লাইন করে চারা থেকে দূরত্বে ধানের চারা রোপণ করতে হয়। ধানের চারা রোপণের 5 থেকে 7 দিনের মধ্যে মাটি শক্ত হওয়ার আগেই গুটি ইউরিয়া সার অবশ্যই প্রয়োগ করে দিতে হবে। জমিতে যখন 2 থেকে 3 সেন্টিমিটার পরিমাণ পানি থাকে সেই সময় গুটি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। কোনো কারণে যদি মাটি শুকিয়ে যায় তাহলে এই গুটি ইউরিয়া সার প্রয়োগ করা বৃথা, কারণ এটা পানির সাথে মিশে ধান গাছের উর্বরতা শক্তি বৃদ্ধি করে। অপরপক্ষে যদি এই ইউরিয়া সারটা আমরা শুকনো মাটিতে প্রয়োগ করি তাহলে এর গুণাগুণ তেমন বৃদ্ধি পাবে না বা তেমন গাছের ক্ষেত্রে প্রয়োগ ভালো হবে না। গুটি ইউরিয়ার ওজন বিভিন্ন রকমের হয়, যেমন 0.9 গ্রাম, 1.8 গ্রাম, 2.7 গ্রাম। ওজন অনুযায়ী ধান খেতে ব্যবহারের মাত্রা নির্ধারিত হয়ে থাকে। ওজন যদি 0.9 হয় তবে 4টি গোছার মাঝখানে বোরো ধানে 3টি, তারপরে আমন ও আউশে 2টি করে প্রয়োগ করতে হবে। ওজন যদি 1.8 গ্রাম হয় তাহলে বোরোতে 2টি এবং আউশ আমনে 1টি করে প্রয়োগ করতে হবে। আবার ওজন যদি 2.7 গ্রাম হয় তবে বোরোতে 1টি প্রয়োগ করাই যথেষ্ট। এই হচ্ছে ইউরিয়া সারের পদ্ধতি বা নিয়ম। গুটি ইউরিয়া সারের চাষ করার ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। প্রথম লাইনে প্রথম 4 গোছার মাঝে 10 সেন্টিমিটার গভীরে গুটি ইউরিয়া সার পুঁতে দিতে হবে। এরপর চারা গাছ বাদ দিয়ে পরবর্তী 4 গোছার মাঝে একই চারায় পুঁতে দিতে হবে। এর হচ্ছে ইউরিয়া সার প্রয়োগ করা পদ্ধতি। এবার আমরা জানবো গরু মোটা তাজাকরণ। গরু মোটা তাজাকরণ আমরা জানি যে বাংলাদেশ মাছের হাতে বাঙালি, কিন্তু তারপরও প্রত্যেকটা মানুষের জন্য আমিষের প্রয়োজন রয়েছে। এই আমিষ কিভাবে আমরা গ্রহণ করতে পারবো সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। আমাদের দেশে ধানের ও শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেলেও পশু সম্পদের উন্নতি তেমন হয় নাই। একথা মনে রাখা দরকার যে পশু সম্পদের উন্নতি না হলে জনগণকে প্রয়োজনীয় আমিষ
সরবরাহ করা খুব দুঃসাধ্য হয়ে পড়বে, কারণ একজন মানুষের দৈনিক 120 গ্রাম মাংসের প্রয়োজন। প্রতিদিন একটা সাধারণ মানুষের, একজন সুস্থ মানুষের 120 গ্রাম আমিষের প্রয়োজন, কিন্তু বাংলাদেশের মানুষ দৈনিক পাচ্ছে মাত্র 24 গ্রাম। এটা হচ্ছে অনেকটাই অপ্রতুল। এই কারণে গোমাংসের সরবরাহ আমাদের বৃদ্ধি করা উচিত। এই সমস্যা দূরকরণের জন্য গরু বাছুর মোটা তাজাকরণের প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। প্রযুক্তি মানে হচ্ছে কোনো জিনিসের আকার আকৃতির পরিবর্তন করা, এটা হচ্ছে প্রযুক্তি। একটা জিনিস সৃষ্টি হয়ে আছে, এই জিনিসটার আকার আকৃতির পরিবর্তন করে নতুন রং দিয়ে এবং এটাকে উন্নত করার নামই হচ্ছে প্রযুক্তি। এর মাধ্যমে অল্প সময়ে গরুকে মোটা তাজাকরণ করে অধিক মূল্যে বাজারজাতকরণ করা হয় এবং এতে অধিক লাভ পাওয়া যায়। এখন আমরা গরুকে কিভাবে মোটা তাজাকরণ করব এর পদ্ধতি সম্পর্কে আমরা জানব। গরু মোটা তাজাকরণ ও এর পদ্ধতি। গরু মোটা তাজাকরণ এবং এর পদ্ধতি। এর পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে গরু নির্বাচন এবং ক্রয়। কী ধরনের গরু নির্বাচন করতে হবে এবং কত দামে ক্রয় করতে হবে সে সম্পর্কে আমরা জানি। বলদ গরু মোটা তাজাকরণের জন্য সবচেয়ে বেশি ভালো। এই জন্য 1.5-2 বছরের এঁড়ে বাছুর ক্রয় করা সবচেয়ে উত্তম। 1.5 থেকে 2 বছরের এঁড়ে বাছুর দেখে এটা ক্রয় করতে হবে এবং এটা মোটা তাজাকরণ করতে হবে। এরপর হচ্ছে বাসস্থান নির্মাণ। গরু রাখার যে আমরা আবাসস্থান আছে, এই বাসস্থানটা নির্মাণ কীভাবে করতে হবে? প্রতিটি গরুর জন্য 1.5 মিটার গণিত 2 মিটার জায়গার ঘর নির্বাচন করতে হবে। রোগ ব্যাধির চিকিৎসা, এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সংক্রামক রোগের টিকা দিতে হবে। খাদ্য সরবরাহ, পশুকে এমন খাদ্য দিতে হবে যাতে আমিষ, শর্করা, চর্বি, খনিজ পদার্থ, ভিটামিনের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে থাকে। এই পদার্থগুলো যদি খাবারের মধ্যে পরিমিত অবস্থায় থাকে তাহলে অবশ্যই একটি গরু মোটা তাজাকরণ হবে। মোটা তাজাকরণে খাদ্য প্রক্রিয়া কীভাবে তৈরি করা যায়? এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্যগুলো আমাদের দিতে হবে সেই খাদ্যগুলোর মধ্যে রয়েছে খড়, কুটা, ভুট্টা, গম, ভাঙা গম, ঝোলা গুড়, খই ইত্যাদি। এগুলোতে হবে আমিষ, শর্করা, চর্বি বা স্নেহজাতীয় খাদ্য, আর সবুজ কাঁচা ঘাস, হাড়ের গুঁড়া ইত্যাদিতে খনিজ লবণ এবং প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এই খাবারগুলো যদি আমরা একটি 1.5 থেকে 2 বছরের এঁড়ে গরুকে নিয়মিত খাওয়াই তাহলে অবশ্যই সেই গরুটি মোটা তাজাকরণ হবে। ইউরিয়া এবং ঝোলা গুড় মেশানো খাদ্য গরু মোটা তাজাকরণের জন্য সবচেয়ে বেশি সহজ। ইউরিয়া এবং ঝোলা গুড় এগুলো দুইভাবে মিশিয়ে খাওয়ানো যায়। একটা হচ্ছে খড়ের সাথে মিশিয়ে আর আরেকটা হচ্ছে দানাদার খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এই হচ্ছে গরু মোটা তাজাকরণের একটা উপায় এবং পদ্ধতি। এরপরে আমরা আলোচনা করছি ফসলের রোগ এবং প্রতিকার। ফসলের রোগ, কী কী রোগ হয় এবং প্রতিকার। আমরা জানি যে ফসলের রোগ কি। আমরা হয়তো ভাবতে পারি যে মানুষের রোগ হয়, পশু পাখির রোগ হয়, তাহলে ফসলের রোগ কি? আমরা জানি যে প্রত্যেকটা মানুষের যেমন জীবন রয়েছে, প্রত্যেকটা পশু পাখি জীবজন্তু যেমন জীবন রয়েছে, তেমন প্রত্যেকটা গাছেরও জীবন রয়েছে। আর যার জীবন রয়েছে তার ধ্বংস আছে, যার জন্ম রয়েছে তার মৃত্যু রয়েছে, যার জন্ম হয়েছে তার অবশ্যই জীবনের একটা গুরুত্ব আছে এবং সে অবশ্যই বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। প্রত্যেক জীবেরই জীবন আছে, রোগ আছে এবং মরণও আছে। জীবের চারপাশে ভাইরাস, ব্যাকটেরিয়া, আরও অনেক রোগ আছে যার মরণও রয়েছে। এর ফলে আস্তে আস্তে রোগ বালাইগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। মানুষ, জীবজন্তু, গাছপালা, অণুজীব দ্বারা আক্রান্ত হয় এবং রোগাক্রান্ত হয়ে পড়ে। অণুজীব দ্বারা আক্রান্ত হয় এবং সে রোগাক্রান্ত হয়ে পড়ে। রোগাক্রান্ত মানুষের জীবজন্তুকে যেমন চিকিৎসা বা সুস্থতা দানের জন্য ওষুধ প্রয়োগ করা হয়, ঠিক ফসলেরও বিভিন্ন রোগ দেখা দিলে ওষুধ প্রয়োগ করে এর রোগ নিরাময় করা সম্ভব। আমরা যদি ফসলের মাঠে যাই তবে অনেক ধরনের রোগের লক্ষণ দেখতে পাই। দেখব কোনো কোনো ফসলের পাতা বা কাণ্ডে নানা প্রকার দাগ, কোনো কোনো ফসলের পাতায় ঘরের মেঝে মোজাইকের মতো
হলুদ বা সবুজ মেশানো দাগ, কোনো ফসলের শিকড় পচা বা বীজতলা দেখতে পাবো অনেক ঢলে পড়েছে বা গাছটি নুয়ে পড়েছে। এই লক্ষণগুলো দেখে কৃষকের সতর্ক হওয়া উচিত এবং এর দ্রুত প্রতিকারের ব্যবস্থা করা উচিত। যেমন 1 নম্বর হচ্ছে দাগ। ফসলের পাতায়, কাণ্ডে বা ফুলের গায়ে নানা রকমের দাগ বা স্পট দেখা দেয়। দাগের রং কালো, হালকা বাদামি, গাঢ় বাদামি দেখতে যদি আমরা পাই তাহলে আমরা মনে করব যে সেই গাছটি রোগাক্রান্ত হয়ে পড়েছে। ফসলের এসব দাগ বিভিন্ন রোগের লক্ষণের অন্যতম একটা কারণ। যেমন ধান গাছে বাদামি দাগ একটি ছত্রাক জাতীয় রোগের লক্ষণ। ধসা রোগ, পাতা ঝলসে যায়, হলুদ এবং আলুর ধসা রোগ হয়। মোজাইক, ফসলের পাতায় যখন গাঢ় এবং হালকা হলদে সবুজ বা ছোপ জাতীয় দাগ দেখতে পাওয়া যায় তখন এই লক্ষণকে মোজাইক রোগ বলা হয়। এটি একটি ভাইরাসজনিত রোগের লক্ষণ। এরপর হচ্ছে ঢলে পড়া। অনেক সময় আমরা দেখতে পাই ফসলের কাণ্ড, ফসলের শিকড় রোগাক্রান্ত হয়ে পড়লে শাখাগুলো মাটির নিচে নুয়ে পড়ে আস্তে আস্তে। এই শাখাগুলো যখন উপরে থাকে, রোগটি হলে ফসল আস্তে আস্তে এগুলো নুয়ে পড়ে, মানে মাটির দিকে পড়ে যায়। এটার নাম হচ্ছে ঢলে পড়া রোগ। এই রোগটা বেশি আমরা দেখতে পাই বেগুন গাছের ক্ষেত্রে। বেগুন গাছের ক্ষেত্রে এটা আমরা বেশি দেখতে পাই। পাতা কুঁকড়িয়ে যাওয়া ভাইরাসজনিত কারণে ফসলের পাতাগুলো কুঁকড়ে যায়। পেঁপে, টমেটো এসব ফসলের পাতা কুঁকড়ে যাওয়ার লক্ষণ বেশি দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ আমরা পেঁপে এবং টমেটো পাতার ক্ষেত্রে এই কুঁকড়ে রোগটা বেশি দেখতে পাই। এরপরে হচ্ছে প্রতিকার। এটা হচ্ছে রোগ। এই রোগের কিভাবে প্রতিকার করা সম্ভব, এই রোগগুলো এ সম্পর্কে আমরা জানব। প্রতিকার হচ্ছে ফসলের রোগের প্রতিকার। রোগাক্রান্ত হওয়ার পূর্বে অবশ্যই আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। পেঁপে, টমেটো এই গাছের বেশি দেখতে পাওয়া যায়। এগুলো কিভাবে নিরাময় করা যায় সেটা হচ্ছে যে জীবাণুমুক্ত বীজ ব্যবহার করা। বীজের মাধ্যমে অনেক রোগ ছড়ায়, তাই কৃষককে অবশ্যই নিরোগ বীজ সংগ্রহ করতে হবে এবং বীজ শোধন করে বুনতে হবে, পরিশোধন করে বুনতে হবে। অনেক বীজ থাকে, এর মধ্যে যেটা ভালো বীজ সেই বীজটা সংগ্রহ করার পর বপন করতে হবে। বীজ শোধন, অনেক বীজই আছে যেগুলা নিজেরাই রোগ বহন করে। বীজবাহিত রোগ জীবাণু নিরোগ করার জন্য বীজ শোধন একটি উত্তম পদ্ধতি। এই জন্য ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ফসল আবাদ করা। ফসলের ক্ষেতে আগাছা থাকলে ফসল রোগাক্রান্ত হয়ে পড়ে, কারণ আগাছা অনেক রোগের লক্ষণ বহন করে। তাই আগাছা যদি জমি থেকে পরিষ্কার করে দেওয়া যায় তাহলে অবশ্যই সেই ফসলটি নিরোগ হবে এবং ভালোভাবে বিকশিত হতে পারবে। রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতিয়ে ফেলা। এক গাছ রোগাক্রান্ত হলে অন্য গাছেও ছড়িয়ে পড়ে। যাতে রোগ পুরো মাঠে ছড়িয়ে যেতে না পারে সেই জন্য নির্দিষ্ট রোগাক্রান্ত গাছটি তুলে অবশ্যই সেটা দূরে ফেলে দিতে হবে কিংবা মাটি চাপা দিয়ে দিতে হবে। নতুবা যদি একটি গাছ রোগাক্রান্ত গাছ উঠানোর পরে কোনো গাছের পাশে ফেলে দেওয়া হয় তাহলে অবশ্যই অন্যান্য গাছগুলো আস্তে আস্তে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপরে হচ্ছে মৃত পশু, পাখি এবং মাছের ব্যবস্থাপনা। মৃত পশু পাখি এবং মাছের ব্যবস্থা কীভাবে করা সম্ভব এ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের দেখতে পাই যে মৃত পশুর সৎকার করতে হবে, মৃত পাখির সৎকার করতে হবে এবং মৃত মাছেরও সৎকার করতে হবে। এক কথায় কোনো মৃত পশু, পাখি কিংবা মাছ মরে গেলে এগুলো অবশ্যই নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলতে হবে। এটার নামই হচ্ছে সৎকার। মৃত পশুর সৎকার। মৃত পশুকে যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। মৃত পশু পরিবেশ দূষণ করতে সক্ষম। পশুর রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আগেই তাকে পুঁতে ফেলতে হবে। তাই মৃত্যুর পর অতি দ্রুত পশুর সৎকারের ব্যবস্থা করা অতীব জরুরি। খামার বা বসর বাড়ি হতে অনেক দূরে মৃত পশুকে সৎকার করে মাটি চাপা দিতে হবে। মৃত পশুকে উঁচু স্থানে মাটির 1.22 মিটার বা 4 ফুট গভীর গর্তে তাকে পুঁতে ফেলতে হবে। মাটি চাপা দেওয়ার সময় গর্তের ওপরের স্তরে চুন বা ডিডিটি ছড়িয়ে দিতে হবে। এর ওপর মাটি ছিটিয়ে দিতে হবে। মৃত পাখির সৎকার কীভাবে করা সম্ভব?
খামার বা বসত বাড়িতে দূরে সংস্কারের ব্যবস্থা করতে হবে। হাঁস মুরগি আমাদের প্রায় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রোগ দেখা গেলে হাঁস মুরগি মারা যায়, এবং এই মারা গেলে একটি গর্তে পুঁতে দিতে হবে। অন্যথায় মৃত পাখি থেকে রোগ জীবাণু চারদিকে ছড়িয়ে পড়তে পারবে। যেমন আমরা দেখি যে বার্ড ফ্লু একটা অনেক সময় মরণঘাতী হিসাবে আছে। এই বার্ড ফ্লু আমাদের দেশে একটা ভয়ানক রোগ। খামারের মহামারী আকারে একসাথে অনেকগুলো পশু পাখি মারা যেতে পারে। যদি এরকম কোনো দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং মৃত পাখিগুলোকে অবশ্যই দ্রুত মাটি চাপা দিতে হবে। মৃত মাছের সৎকার, অনেক সময় পুকুরে মাছ আমাদের মারা যায়, বিভিন্ন কারণে হতে পারে, অক্সিজেনের অভাবে মাছগুলো মারা যায়। বিপুল হারে মাছ মরতে শুরু করে, অতঃপর পচে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশকে বিনষ্ট করে ফেলে। এমত অবস্থায় নিম্নলিখিত ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার। যেমন জাল দিয়ে মৃত মাছগুলোকে প্রথমে সংগ্রহ করতে হবে। পুকুর থেকে অনেক দূরে, বৃষ্টির পানি গড়িয়ে পুকুরে প্রবেশ করতে না পারে এরকম জায়গায় বড় ধরনের একটা গর্ত করে সেই গর্তে মাছগুলোকে পুঁতে ফেলতে হবে। গর্তে মৃত মাছ নিক্ষেপ করে এর ওপর ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে, অতঃপর মাটি চাপা দিতে হবে। শুধু মাছগুলোকে গর্তে ফেলে দিলে হবে না, ফেলে দেওয়ার পর এগুলোতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে, যাতে এগুলো দ্রুত দুর্গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়তে না পারে। এই ব্যবস্থাগুলো যদি আমরা নিয়মিত গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই আমরা পরিবেশকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সক্ষম হব। তাহলে আমরা আজকে আলোচনা করলাম, শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমরা আলোচনা করলাম আজকে কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায় নিয়ে এবং কৃষি প্রযুক্তি, কৃষিকে কিভাবে উন্নত করে কিভাবে মানুষজন সচেতন হতে পারে, কিভাবে মানুষ বেশি পরিমাণ ধান উৎপাদন করতে পারে, কি কি সার প্রয়োগ করতে পারে, এ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করলাম গরু মোটা তাজাকরণ, গরুকে কিভাবে মোটা তাজাকরণ করা যায় এবং কি কি পদ্ধতিতে করা যায় এ সম্পর্কে আমরা জানলাম, এবং এই মোটা তাজাকরণে কি কি খাবার প্রয়োগ করতে হবে সে সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা আলোচনা করলাম যে বিভিন্ন ফসলের রোগ এবং এই রোগগুলো কি দেখে চিহ্নিত করা সম্ভব এবং এই রোগগুলোকে কিভাবে নিরাময় করা যায়। এরপরে আমরা আলোচনা করলাম যে মৃত পশু, মৃত পাখি এবং মৃত মাছকে কিভাবে সৎকার করা যায় এবং এই সৎকার করে কিভাবে পরিবেশকে দুর্গন্ধমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে ক্লাস করবে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সকলকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।